থ্যাংক ইউ ওয়ান্স এগেইন হ্যাভিং মি অ্যান্ড বিং উইথ মি। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন যেটা কথা বলবো সেটি হচ্ছে ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন অন IS1 এবং যেটি হচ্ছে প্রেজেন্টেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস একটা এস আছে, তাই তো বোঝা যাচ্ছে না? এস মানে কি? এস মানে হ্যাঁ, রাইট রাইট। সো আমরা এটা বুঝতে পারলাম। সো আমি এখন একটা একটা করে আমরা দেখি যে কি কি আমরা এখানে শিখবো, এবং আমি কোনো কিছুই বাদ দিব না, বিকজ এইটা হচ্ছে এত ইম্পর্টেন্ট। দেখেন 1973 সালের প্রথম আইএস, সেটি এখনো বন্ধ হয় নাই, কিন্তু 41 পর্যন্ত গিয়েছে। সেগুলো কত কিছু চেঞ্জ হয়েছে। 73 দিয়ে যদি এখন 22 ধরি, ইটস অল অ্যাবাউট আপনার হচ্ছে 30-50 বছর পুরনো একটা আইএস, এবং প্রথম আইএস। সো এটা এখনো ভ্যালিড আছে। এ দিয়ে কিছু বোঝা যায়? এটা দিয়ে কিছু বোঝা যায়? বলেন তো কি বোঝা যায়? স্যার অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্ব। কারণ এইটা না জানলে তো আপনি ভাই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বুঝবেন না, তাই না? যেমন আমি একটা সিম্পল উদাহরণ বলি, পরের দিকে এমন এমন আইএস পাবেন যেটা ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট না। আপনি যদি ব্যাংকে চাকরি করেন না। ইন্স্যুরেন্স কোম্পানির জন্য ইম্পর্টেন্ট কিন্তু আপনি তো ইন্স্যুরেন্স কোম্পানি চাকরি করেন না। জেনারেলি জানতে হবে কিন্তু আপনি অতটা ইম্পর্টেন্ট না। কেউ ম্যানুফ্যাকচারিং আছে, কেউ সার্ভিসে আছে, কেউ হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে, কেউ লোকাল কোম্পানিতে আছে, বাট IS1 সবারই লাগবে। অল আর ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি আপনি সার্ভিস বিজনেস হন, সার্ভিস বিজনেস যদি হয়, যদি আপনি এই যে কি বলে সহজ.com বা সেবা.com বা আরো কি কি আছে না, বিক্রয়.com, এরকম বড় বড় কোম্পানি যদি, যারা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে কাজ করেন, অথবা টেলকোতে কাজ করেন, তখন দেখা যাবে IS2 আপনার জন্য অত ইম্পর্টেন্ট না, বিকজ আপনার ম্যানুফ্যাকচারিং না, তো আপনার ইনভেন্টরি অত। কিন্তু IS1 সবার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। সেই জন্য এই আইএসটা আজকে মানে শুরু করব, বোধহয় শেষ নাও করতে পারি, বিকজ এই জায়গাটা আমি কোনো শর্টকাট মারবো না। ইচ অ্যান্ড এভরি ডিটেইল আমি চেষ্টা করবো আপনাদেরকে বলার জন্য, এবং এখানে আসলে খনি মানে বলতে পারেন দিস ইজ অ্যাবসলিউটলি এ খনি ফর ইউ। তাহলে এখানে কি কি বলছি? ফার্স্ট অফ অল বলছি দ্য অবজেক্টিভ। কি অবজেক্টিভ বলছি? দ্য অবজেক্টিভ অফ IS1। হ্যাঁ, IS1 এর অবজেক্টিভ কি? দ্য অবজেক্টিভ, আবারও সবাইকে একটু মিউট করে দিচ্ছি আপাতত, পরে আপনারা কোশ্চেন করলে আনমিউট করে করে না, তাহলে সব শব্দটা আমাদেরকে ঝামেলা করবে না। সো অবজেক্টিভ অফ IS1 is to prescribe the basis for presentation of general purpose financial statement. কেউ একজন বলবেন যে হোয়াট ইজ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা মানে কি? যেটা স্যার সকল ক্ষেত্রে প্রযোজ্য, সব জায়গাতে যে রিপোর্ট জমা দেওয়া যেতে পারে স্যার, এরকম। মানে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, অডিট করে ট্যাক্সে জমা দেই, RDSC তে জমা দেই, তারপরে NBRE জমা দেই, ক্রেডিট রেটিং করাই, এটা কমন ফরম্যাট। এটাকে বলা হচ্ছে সবার জন্য যেটা, সেটা হচ্ছে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর স্পেশাল পারপাস অনেক সময় হয় ম্যানেজমেন্ট রিপোর্টিং হয়, অথবা আপনাকে NBR কিছু এডিশনাল তথ্য চাইলো, অথবা আপনার হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক চাইলো যে আপনি কন্ডেন্স ফর্মে এটা দেন, এগুলা হচ্ছে বলা হচ্ছে জেনারেল, স্পেশাল পারপাস। আর নরমালি যেটা আমরা করি এটা বলে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো বলা হচ্ছে the objective of IS1 is to prescribe the basis for presentation of the general purpose financial statement to ensure the comparability both with the entities financial statement of previous periods and within the financial statement of other entities. তাহলে এখানে বোঝা গেল যে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করবেন, সেটা হচ্ছে কি হবে, আপনার কম্পেয়ার করবেন উইথ দ্য প্রিভিয়াস পিরিয়ডস। হ্যাঁ, আর হচ্ছে যদি কম্পেয়ার করতে চান ইন্ডাস্ট্রির অন্যান্য কোম্পানি, যেমন স্কয়ার ফার্মা যদি অপসনিন সাথে অপসনিন ফার্মার সাথে যদি স্কয়ার ফার্মা কম্পেয়ার করতে চায়, সেটাও সম্ভব। বোঝা গেল ব্যাপারটা? জি স্যার। অথবা ধরেন জিপির সাথে যদি রবি তুলনা করতে চায়, করতে হবে, বিকজ একই ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো একই। ইসলামী ব্যাংকের সাথে যদি সোশ্যাল ইসলামী ব্যাংক, অথবা ব্র্যাক ব্যাংকের সাথে প্রাইম ব্যাংক, এই কম্পেয়ারও করা যাবে। আবার প্রাইম ব্যাংকের 2021-এর সাথে 20-21-এর সাথে 2019-20 কম্পেয়ার করা যাবে। ঠিক আছে, এটাকে বলে কম্পারেটিভ। তাহলে বোঝা গেল এটা? আচ্ছা, এবার বলেন তো যে কয় বছরের কম্পারেটিভ দেখাইতে হয়? এটা খুব বড় একটা কুইজ। 2 বছর স্যার। 2 বছর মিনিমাম স্যার 2 বছর। মিনিমাম 2 বছর। কেউ বলছে 2 বছর, কেউ বলছে মিনিমাম 2 বছর। কোনটা ধরবো বলেন? মিনিমাম 2 বছর মানে 2 বছর স্যার, মিনিমাম 1 বছর হইতে পারে। 2 বছর। আচ্ছা, আমি ক্লিয়ার করি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই জিনিসগুলো হচ্ছে খুবই মানে সলিড নলেজ, যেগুলো আসলে
মানে দেখবেন যে অনেক সিনিয়ররা খেয়াল করে না জিনিসটা, খেয়াল না করলে এটা বলা কঠিন। হ্যাঁ, কারণ আপনি আইএস এর এমন ভাবে যদি খুব রিগোরাসলি না পড়েন কিন্তু আপনি মিস করার সম্ভাবনা থাকে। বাংলাদেশে আসলে আমি বারবার মিউট করার থেকে আমি আপনাদের রিকোয়েস্ট করি যারা নিজেরা বাইরে কেউ আছেন আমাদের ক্লাসের বাইরে, আনিস এবং স্বপন আসাদ দুজনকে মিউট করে রাখেন স্যার। মানে আপনারা কথা বলার সময় আনমিউট করে আবার হচ্ছে মিউট করে দিবেন, তাহলে বাইরের শব্দটা আসবে না। আর বাইরে একটু বাসায় থাকলেই ভালো, কারণ হচ্ছে বাইরে গেলে এই জিনিসগুলো তো আসলে শব্দটা অন্যদেরকে একটু প্রবলেম করছে। এনিওয়ে, জি স্যার, একটু মিউট করে দেন কাইন্ডলি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আপনারা আপাতত কোশ্চেন আমি বলে যাই, কারণ বারবার শব্দ হচ্ছে তো। আপনারা কোশ্চেন করলে আনমিউট করে আবার মিউট করবেন, এখানে দেখবেন অপশন আছে। আপনারা চাইলেই পাশে মিউট করে মানে নিজেকে অফ করে ফেলতে পারবেন, তাহলে ভালো। ঠিক আছে, এনিওয়ে, থ্যাংক ইউ। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের কোম্পানি অ্যাক্টে বা বাংলাদেশের লোকাল লতে হচ্ছে যে রিকোয়ারমেন্ট আছে যে কারেন্ট ইয়ারের সাথে প্রিভিয়াস ইয়ারের কম্পারেটিভ হবে। এখন আইএস এ বলা আছে যে আপনি মোর দেন 2 ইয়ার্স করতে পারবেন। তার মানে আইএস এ বলা নাই যে 3 বছর করা প্রহিবিটেড না, 2 বছর করতেই হবে মিনিমাম। চাইলে আপনি 3, 4, 5, 6 করতে পারেন। কিন্তু আমাদের বাংলাদেশের কোনো কোম্পানি 2 বছরের বেশি করে না, 2, 3, 4 বছর করে না, কারণ কোম্পানি একটা আবার বলা আছে যে কারেন্ট ইয়ার উইথ প্রিভিয়াস ইয়ার। আর আইএস এ বলা আছে যে আপনি চাইলে মানে একাধিক বছর করতেই হবে, মানে 2 বছর করতেই হবে, নট নেসেসারিলি যে 3 বছর করা যাবে কি যাবে না এরকম কিছু বলা নাই। তো আইএস এ যেটা বলা আছে মোর দেন 1, তার মানে 2 হইতে পারে, 3 হইতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর কোম্পানি একটা বলা আছে 2 বছর হবে, এই কারণে বাংলাদেশের বা পৃথিবীর সব জায়গায় দেখা যায় 2 বছর করে করা হয়, তাদের লোকাল লতে এরকম বলা আছে। সো জিনিসটা বোঝা গেছে না? আমি পরে যাই এবার। আচ্ছা, এরপর দেখেন অবজেক্টিভের ভিতর কি আসে। IS1 set out the overall requirement for the presentation of the financial statement. কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করবেন সেটা বলা আছে। গাইডলাইন ফর দ্য স্ট্রাকচার এন্ড মিনিমাম রিকোয়ারমেন্ট অফ দ্য কন্টেন্ট, কি কি থাকবে। যেমন আপনার অনেক কিছু আনতে পারবেন না, কিন্তু মিনিমাম তো কি কি থাকতে হবে এটা বলা আছে। যেমন ধরেন ব্যালেন্স শিটে আপনার নিশ্চয়ই, যেটাকে আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বলি, এটা কিন্তু ব্যালেন্স শিটও অ্যালাউড আছে। আইএফআরএস এ কিন্তু বলা আছে, যেটার নাম হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, বাট এটাকে ব্যালেন্স শিটও বলা যেতে পারে, যেহেতু প্রিভিয়াসলি ব্যালেন্স শিট ছিল। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বলা। বাট যদি ব্যালেন্স শিট হিসেবেও আমরা এখনো বলি, এটা বড় ধরনের কোনো অন্যায় হবে না, বাট প্রেফারেন্স দেয়া আছে যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বলা। তো এখানে বলা আছে যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কি থাকতে হবে, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটি, ওনার সিকিউরিটি, অ্যাট লিস্ট তো এগুলো থাকতেই হবে। সো মিনিমাম কি কি থাকতে হবে সেগুলো এখানে বলা আছে। ঠিক আছে। আর একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কি বলতেছে, স্ট্যান্ডার্ড ফর রিকগনাইজিং, মেজারিং এন্ড ডিসক্লোজিং দ্য স্পেসিফিক ট্রানজাকশন আর অ্যাড্রেসড ইন দ্য আদার স্ট্যান্ডার্ড ইন্টারপ্রিটেশন। আদার কোন স্ট্যান্ডার্ড IS1 এর সাথে মিল আছে কার কার, IS2 এর মিল আছে, IS7 এর মিল আছে, 16 এর মিল আছে। বিকজ IS1 হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে প্রেজেন্ট করবেন, জেনারেল গাইডলাইন গুলো বলা আছে। বাট স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের একটা আইটেম হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি ভ্যালুয়েশনের মেথডটা বলা আছে IS2, মানে ইনভেন্টরিতে বলা আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রেজেন্ট করা বলা আছে, এখানে বলা আছে IS1 এ। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে তৈরি করবেন এটা বলা আছে কোথায়, IS7। রাইট। আমাদেরকে নন কারেন্ট অ্যাসেটের ভিতরে আছে হচ্ছে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, কিন্তু প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টের রিকগনিশন, মেজারমেন্ট, ভ্যালুয়েশন, প্রেজেন্টেশনের কথা বলা আছে কোথায়, IS16 এ। সো IS1 সবকিছুর কম্বাইন, বাট ইন্ডিভিজুয়াল IS গুলো আবার ভিন্নভাবে বলা আছে। আচ্ছা, এরপরে অবজেক্টিভ অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি, টু প্রোভাইড দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য
ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। এই ফাইন্যান্সিয়াল পারফরমেন্স জিনিসটা কি, কেউ একজন বলবেন কাইন্ডলি? হোয়াট ইজ Income statement. ইনকাম স্টেটমেন্ট স্যার। income statement, right? And the cash flow. Income statement কি এখন আবার বলে total comprehensive income. Total comprehensive income কেন বলে? একটাকে বলা হচ্ছে যে comprehensive income আর একটা other comprehensive income। এই জি। comprehensive income এবং other comprehensive income দুটো মিলে হয় হচ্ছে total comprehensive income। এখন other comprehensive income পরে বলবো, বাট একটু বলে নেই, আমরা আগে বলতাম না যে আদার ইনকাম, এরকম আদার ইনকাম এক্সপেন্স নামে বলতাম, হ্যাঁ, ওটাকেই বলা হচ্ছে এখন কি আদার কম্প্রিহেনসিভ ইনকাম, ওসিআই, নন অপারেটিভ ইনকাম যেটা স্যার, হ্যাঁ, আগে নন যেটা নন অপারেটিভ অপারেটিভ ইনকাম, বলতাম, রাইট, নন অপারেটিভ ইনকাম এবং এক্সপেন্স যেটা বলতাম, এটা সেটাই। কিন্তু ওইভাবে না, বিষয়টা এরকম, সেটা হচ্ছে যে ওসিআই এর আলাদা সংজ্ঞা আছে, সরাসরি নন অপারেটিভ পুরোটা না, এর বাইরেও কিছু জিনিস আছে, আমি আপনাদের ক্লিয়ার করব। সো এই পারফরমেন্স মানে হচ্ছে টোটাল কম্প্রিহেনসিভ এন্ড আদার ইনকাম, যেটা সেটার ভিতরে আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে, এবং এর বাইরে আরো একটা জিনিস করা হয় চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট এবং হচ্ছে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। বাট আইএস 1 এ এই তিনটাকে বেসিক বলা হয়েছে, এবং সঙ্গে আরো আছে আপনার চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, যেটা যদি ব্যালেন্স শিটের পার্ট, আর নোট। এবার আসেন, সেটা হচ্ছে যে অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, আমি অবজেক্টিভটা এখনো শেষ করিনি, আর একটা দুইটা স্লাইডে শেষ হবে। To meet that objective, financial statement provide information about the entities, কি কি entities এর কি কি বলে, অ্যাসেট সম্পর্কে এখানে পাওয়া যায়, লায়াবিলিটি পাওয়া যায়, ইকুইটি পাওয়া যায়, ইনকাম এবং কি পাওয়া যায় বলেন তো? এক্সপেন্সেস ইনক্লুডিং ইনকাম এক্সপেন্স, এবং হচ্ছে যে ইনক্লুডিং গেইন এন্ড লস, আর হচ্ছে কন্ট্রিবিউশন বাই আর ডিস্ট্রিবিউটেড টু ওনার্স। এটার মানে কি কে বলতে হবে? আরেকটা নাম আছে, এটা কি বলা হয়? Owner's equity. ওনার্স ইকুইটি, রাইট। সো এই যে কন্ট্রিবিউটেড বাই মানে হচ্ছে যে ওনাররা কন্ট্রিবিউট করছে, আর হচ্ছে ডিস্ট্রিবিউটেড টু মানে হচ্ছে ডিভিডেন্ড যেটা দেওয়া হচ্ছে, ডিভিডেন্ড। হ্যাঁ, এই জিনিসগুলো কি বলা হয় হচ্ছে আপনার হচ্ছে আর হচ্ছে ক্যাশ ফ্লো। সো দিস আর দ্য বেসিক, মানে to meet the objective of the financial statement, provide information about the entities. এরপরে হচ্ছে the অবজেক্টিভের কন্টিনিউশন আছে, আমি অবজেক্টিভ মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 1 এর অবজেক্টিভ নিয়ে ডিসকাশন করছিলাম, তার ভিতরে আছে যে that information along with the other information in the notes assist users of the financial statement in predicting the entities future cash flow in particular and their timing and certainty. এটাকে বলা হচ্ছে যে আসলে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়ে এখান থেকে এর যে ইকোনমিক ডিসিশন নিতে পারবে যারা সংশ্লিষ্ট শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডাররা, যাতে করে প্রপার উইলিং মানে নলেজেবল উইনিং একটা ডিসিশন নিতে পারে, প্রেডিক্ট করতে পারে যে এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য। আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যে আপনার ওভারঅল স্টেক হোল্ডার যারা আছে, আই মিন দ্য শেয়ার হোল্ডার লাইক এনবিআর, ব্যাংক এন্ড আদার্স, ইনভেস্টর, ব্যাংকের থেকে আমরা লোন নেই, তারপরে আদার যদি কোনো ইনভেস্টর থাকে, শেয়ার হোল্ডার, ডিরেক্টর, সবাই এরা যাতে করে প্রপারলি জিনিসটা বুঝতে পারে, এবং যারা বোঝার কথা তারা যেন বুঝতে পারে, এবং তারা যেন ইকোনমিক ডিসিশন নিতে পারে, এবং সেই জন্যই এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আইএস 1 এর ইয়ে হচ্ছে অবজেক্টিভ হচ্ছে যে এমন ভাবে প্রেজেন্টেশন করা হবে যাতে করে সবাই বুঝে একটা ইকোনমিক ডিসিশন নিতে পারে। স্কোপ, তাহলে অবজেক্টিভ শেষ, আমরা অবজেক্টিভ সম্পর্কে পুরোটাই বুঝে ফেললাম। এবার আসে স্কোপ। স্কোপ হচ্ছে applies to all the general purpose financial statement, একবার আমি বলেছি based on the international financial reporting standard। তাই স্কোপটা হচ্ছে যে আমরা জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব, কিন্তু সেটার বেসিসটা হবে হচ্ছে আইএফআরএস, ঠিক আছে? আইএফআরএস মানেই আইএস 1 মানেই হচ্ছে বেসিক্যালি দিস ইজ আইএফআরএস। আইএফআরএস এর এখন আইএস এবং আইএফআরএস all together are called IFRS, so IAS 1 is also a part of overall IFRS. A general purpose financial statement are those intended to serve user who are not in a position to require financial requirement tailored to their particular information need. আমি শুরুতেই বলতেছিলাম জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আহসান একটা সংজ্ঞা বলতেছিল, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আমি তখন বলছিলাম যে যারা স্পেশাল কোনো কিছু চাইতে পারে না, যাদের স্পেশাল পাওয়ার নাই, তার মানে কি আপনার হচ্ছে যে একজন শেয়ার হোল্ডার, আপনার যখন লিস্টেড কোম্পানির শেয়ার হোল্ডার যখন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য অ্যানুয়াল রিপোর্ট কিনে ডিসিশন নিবে, সে অ্যানুয়াল রিপোর্টে তথ্য সে চাইতে পারে, কিন্তু সে এসে কিন্তু বলতে পারে না আমার জন্য স্পেশাল একটা কিছু করে দেন। এনবিআর চাইতে পারে, বোর্ড অফ ডিরেক্টর চাইতে পারে। সো
জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে সেই সব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে সবাই কমনলি এই ইনফরমেশনগুলো পেতে পারে। আর টেইলর মেড মানে হচ্ছে যে স্পেশাল রিকোয়ারমেন্ট থাকলে যারা পাবে তারা তো পাইতেই পারে, কিন্তু আপনার একজন ব্যাংকার, একজন শেয়ার হোল্ডার, একজন যে কেউ আপনার পটেনশিয়াল ইনভেস্টর, তারা যে কমন সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পায়, তার মানে হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ এন্ড আদার ইনকাম, মানে যেটাকে পারফরমেন্স বলা হচ্ছে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারপর হচ্ছে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট এন্ড নোটস যে কমন থাকে, এগুলো হচ্ছে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়। এবার কম্পোনেন্ট সম্পর্কে আমি অলরেডি বলেছি, সেটা হচ্ছে যখন ফাইন্যান্সিয়াল পজিশন হয় তখন আমরা কি বলি, কথাটা কেউ বলবেন এটা মানে কি? এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড এর মানে কি? ব্যালেন্স শিট হয় কি একটা দিনের নাকি সারা বছরের? স্যার একদিনের, সময়ের শেষে, সারা বছরের শেষে, এক বছর বছর শেষে, শেষে, বছরের শেষে, As of. 1 year। একটা পিরিয়ড শেষে, একটা পিরিয়ড শেষে। হ্যাঁ, আমি একটা ছোট উদাহরণ দিই। ধরেন মানে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আপনার কারেন্ট অবস্থান কি আছে, অ্যাসেট কি আছে, মানে ব্যালেন্স শিট আইটেম কি? সিম্পল, টোটাল অ্যাসেট, লাইবিলিটি। টোটাল লাইবিলিটি ভিতরে আছে ইন্টারনাল লাইবিলিটি মানে হচ্ছে ওনার সিকিউরিটি, আর এক্সটার্নাল লাইবিলিটি আছে। আর কি আছে? ওনার সিকিউরিটির ভিতরে কি সারা বছর প্রফিট লস করে একটা ফিগার আসছে, সেটা হচ্ছে ওনার সিকিউরিটি। আলটিমেটলি এটা কিন্তু ডেড এন্ড একটা বছর শেষে বা যে কোনো দিনের ব্যালেন্স শিট ওই দিনের রিফ্লেকশন, যে কোনো ডেটের ব্যালেন্স শিট ওই দিনের রিফ্লেকশন, যেটা হচ্ছে যে কারেন্ট পজিশন। কিন্তু ইনকাম স্টেটমেন্ট আসলে একদিনে নিলে হয় না, এটা নিতে পুরো পিরিয়ডে। যদি মাসের হয় পুরো মাসের, 6 মাস হলে পুরো 6 মাসের, বছর হলে পুরো বছরের, কারণ পুরো বছরের ট্রানজাকশন রিফ্লেক্ট করা হচ্ছে ইনকাম স্টেটমেন্টে। আর ব্যালেন্স শিট যেহেতু ব্যালেন্স ফিগার, ওটা তো যে কোনো দিন নিলে সেম হবে, ওটা সাধারণত একদিনের হয়। এই জন্য বলা হয় হচ্ছে যে ব্যালেন্স শিট হবে হচ্ছে কি, আমরা বলছি যে এট দ্য এন্ড অফ পিরিয়ড। আর প্রফিট এন্ড লস বা কম্প্রিহেনসিভ ইনকাম হবে যে ফর দ্য পিরিয়ড। আর হবে কি, ওনার সিকিউরিটি হবে periodically স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি ফর দ্য পিরিয়ড, sir period এবং সো অনলি দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট হবে একদিনের, মানে একদিন ওই দিনের অবস্থান, ওই দিনের অবস্থান। হ্যাঁ, আর অন্যগুলো সারা পিরিয়ডে, যদি 1 মাসের হয় ফুল মাস, যদি 6 মাস হয় ফুল 6 মান্থ, যদি 1 বছর হয় ফুল 1 বছর। আচ্ছা, আপনাদের একটা কুইজ জিজ্ঞেস করি, আইএফআরএস এ কি বলা আছে যে মানে মিনিমাম বছরে কয়বার করতে হবে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার ব্যাপারে? মিনিমাম কয়বার বলা আছে? স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো একবার। ব্যালেন্স একবার স্যার, ফাইন্যান্সিয়াল পজিশনটা একবার স্যার, মিনিমাম একবার। মিনিমাম একবার করতে হবে। এর বাইরে আরেকটা আছে, যেটা হচ্ছে আমাদেরকে আমরা বলছি হচ্ছে ইন্টারিম রিপোর্টিং। ইন্টারিম রিপোর্টিং কোথায় দেখলাম আমরা? IAS 34 খেয়াল করছেন আপনারা? ইন্টারিম রিপোর্টিং দেখছেন? ইন্টারিম মানে হচ্ছে আপনারা লিস্টেড কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা জিনিস খেয়াল করেছেন কিনা, বছরে একবার অডিটেড তারা দেয়, আর একটা জিনিস দেয় কি বলেন তো, এভরি কোয়ার্টারে। Quarterly unaudited report. এভরি কোয়ার্টারে যেটা দেয় আনঅডিটেড, খেয়াল করেছেন? অনেক সময় অডিটেড দেয়, Unaudited report. Yes, sir. আনঅডিটেডটাও দিতে পারে, বিকজ ওখানে অডিটেডটা ম্যান্ডেটরি না, সামনে করা হতে পারে। সো ওই যে আপনার কোয়ার্টারলি করলো, ফার্স্ট কোয়ার্টার, তারপর সেকেন্ড কোয়ার্টার, দুইটা মিলে 6 মান্থ, তারপর থার্ড কোয়ার্টার, এবং ফাইনালি হচ্ছে ফুল ইয়ার। সো ওই যে এক একটা পিরিয়ড করলো, এটাকে বলে কি বলে? ইন্টারিম রিপোর্টিং। তো ইন্টারিম রিপোর্টিং বাদ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু আইএফআরএস একবার মিনিমাম করতে হবে। এখন আপনি চাইলে প্রতি সপ্তাহে করতে পারেন, প্রতি মাসে করতে পারেন, প্রতি কোয়ার্টারে করতে পারেন, 6 মান্থে করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট বছরে একবার করতেই হবে। দিস ইজ মিনিমাম রিকোয়ারমেন্ট। তো ক্লিয়ার এটা? ওকে, আচ্ছা এবার আরেকটা, হ্যাঁ এবার একটা খুবই সলিড নলেজ দিব, এটা হচ্ছে আর একটু অ্যাডভান্স লেভেলের, বাট এখানে বলে যেতে হবে, না হলে বুঝবেন না। সেটা হচ্ছে IAS 8 এ এটা সম্পৃক্ত, বাট তাও বলি। তাহলে আমরা কি দেখলাম যে 5টা রিপোর্টিং মাস্ট। একটা হচ্ছে যে যেটাকে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট, তারপর হচ্ছে যে ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স মানে হচ্ছে কম্প্রিহেনসিভ এন্ড আদার ইনকাম, তারপর হচ্ছে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো এন্ড নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই ডিসক্লোজার, এই 5টা তো থাকতেই হবে। এর বাইরে আরো একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে কি? সেটা হচ্ছে যদি কখনো দেখা যায় an entity must also present a statement of financial position as a beginning of the earliest period comparative period when
an accounting policy is applied retrospectively বুঝাই দিচ্ছি আপনাদের বুঝাই বলতেছি আমি আগে জিনিসটা পড়ি the accounting policy is applied retrospectively items are presented retrospectively when items are reclassified বোঝার কথা না তাও যদি কেউ বুঝেন আমি খুব খুশি হব এটার মানে কি বলেন তো কি বলার চেষ্টা করছে এখানে কেউ একজন আমাকে একটু হেল্প করেন তো কি বুঝলেন প্লিজ যদি কেউ যেটুকু বুঝছেন বলেন এটা খুব মানে একটু অ্যাডভান্স লেভেলে এতক্ষণ তো বেসিক লেভেলে কথা বলছিলাম এখন অ্যাডভান্স লেভেলে একটা কনসেপ্ট বলতেই হবে বাট বুঝাই দিব বলেন কি জিনিসটা কি বলার চেষ্টা করছেন এটা হচ্ছে যদি ভুল হয়ে থাকে প্রিভিয়াস ইয়ারে যদি পূর্ববর্তী বছরের যদি কোনো ভুল থাকে সেটা কারেকশন করলে এই কম্পারেটিভটা প্রেজেন্ট করতে হবে। এটা কে বললেন ভাই আপনি স্যার জাকির বলছি। ও আপনি কি করেন আপনি এমনি নরমালি কোথায় আছেন আমি জব করছি। কোথায় এখন কাইন্ডলি আমি স্যার বর্তমানে জবের বাইরে আছি বাট আমি আমাদের স্যার সিআর অ্যাপ্লিকেশন লেভেলে স্টুডেন্ট। ও তাহলে তো আপনি পারবেনই থ্যাংক ইউ ভাই এটা উনি একদম পারফেক্টলি বলছে তবে উনি বলছে আরেকটু ব্যাখ্যা করে বলতে হবে ওনার কথা ঠিক আছে সেটা হচ্ছে বুঝাই বলতেছি ধরেন তিনটা ঘটনা ঘটতে পারে তিনটা ঘটনা যদি ঘটে তাহলে ব্যালেন্স শিটের আমরা যে বলছিলাম যে মিনিমাম দুইটা রিকোয়ারমেন্টটা 2 বছর তার মানে যদি আমি আজকে ডেটে করি তাহলে আমি আজকে মানে 21 সাল যদি করি তাহলে হচ্ছে 20-21 এর একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিব এর সাথে কম্পারেটিভ দিব কোনটা 19 আচ্ছা আরেকটু এখানে লেখা আছে এটাই বলি এটা বললে সুবিধা হবে 19-20 হ্যাঁ আমি 19-20 না আরেকটু মজা করে বলি সেটা হচ্ছে আমরা 21 তো এখনো জুন শেষ হয়নি 21 তো জুন শেষ হয়নি 20 জুন শেষ হয়েছে না সো আমরা 20 জুনের 30 তারিখে একটা ব্যালেন্স শিট আছে তাই না এই যে নিচে আছে তার সাথে কম্পারেটিভ দিব কি 30 জন 19 জি স্যার ঠিক আছে তো এটাই তো নরমাল কেস কিন্তু একটা কথা আছে এর সাথে এডিশনাল একটা বছর দিতেই হবে সেটা হচ্ছে জুলাই 1, 2018 তার মানে কি এই 19 এর আগের বছরের ওপেনিং না 19 এর আগের বছরটা কি আপনার এটা হচ্ছে 19-20 এটা হচ্ছে এই সালটা কি 19-20 এটা হচ্ছে 18-19 আর এটা হচ্ছে 17-18 তাই না জি ঠিক আছে তাই গেল না ঠিক আছে এটা হচ্ছে 19-20 এটা হচ্ছে 18-19 এটা হচ্ছে 17-18 তাহলে 1 জুলাই 18 এই যে এই বছরটা ঠিক এটা যদি আমি লিখতাম একটু দেখাই একটা জিনিস আমি এখানে একটা কনসেপ্ট আছে তো এটা আপনারা না বললে আপনারা ক্লিয়ার হবে না আমি একটু এটাকে মিনিমাইজ করতে এক সেকেন্ড সবাই আবার মিউট করেন আচ্ছা আমরা একটা কমন একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি আগে তো অনেক ক্লাস করব এই যে যাদের থেকে শব্দ হচ্ছে এইটুকু যদি আমরা না বুঝি তাহলে কিন্তু সবার জন্য একটু কষ্ট হবে মানে আমরা সবাই কষ্ট পাবো সো আমরা কিন্তু কেউ কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এখানে বসি নেই কারণ আমি কেউ একজন কথা বললেন তারা সঙ্গে সঙ্গে যদি আবার কষ্ট করে একটু তাহলে আর যে কথা বলতে হচ্ছে অথবা আমাকে মিট করতে হচ্ছে এটা হবে না আমরা দীর্ঘদিন একসাথে ক্লাস করব হ্যাঁ তো সেটাই আশা করি তো আমি যেটা বলতেছিলাম সরি ওটা অন্য একটা কথা ছিল এইখানে যদি আমি এইটা লিখি দেখেন তো কোনো ডিফারেন্স আছে কিনা জুন 30 2018 এটার ভিতরে কোনো ডিফারেন্স আছে বলেন তো এই দুইটা কি একই কিনা কেউ একজন বলবেন কাইন্ডলি হ্যাঁ 19 হবে স্যার জুন 19 না আমি অন্য কথা বলছি ক্লোজিং এবং ওপেনিং 19 তো আছেই 19 তো আছেই একই জিনিস না এটা জুনের 30 তারিখে ব্যালেন্স আর এটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখে হ্যাঁ মানে আমরা তো এখন জুন থেকে কনফিউজ হচ্ছে 31 ডিসেম্বরের যে ব্যালেন্স ওইটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স অফ
ধরেন আমি এখন জুন টুন এটা প্যাস ভুলে গেলাম, আমি সিম্পল বুঝাই যে একটা বছর ধরেন 2020 সালের ডিসেম্বরের 31 এর ব্যালেন্সটাই 2021 জানুয়ারিতে আসে না? জি স্যার। ওকে, তার মানে এই দুটাতে একই জিনিস, তাই না? একই জিনিস না? এই যে এখানে যেটা বলছি, জি স্যার, ফিগার তো ব্যালেন্স ফিগার একই। জি স্যার, জুলাই এক, ফিনান্সিয়াল ইয়ারের ওপেনিং, একটা ওপেনিং আর একটা ক্লোজিং হবে। একই বছর, তো এই জন্য একই, ঠিক আছে। সো এটা মুছে দিলাম, এটা দরকার নেই, এটা জাস্ট আপনি বোঝানোর জন্য বললাম, এটা দরকার নেই, ঠিক আছে। সো এখন যেটা বলতেছিলাম, এবার মেইন টপিকসে আসি, সেটা হচ্ছে নরমালি আমরা 2টা বছরে কম্পারেটিভ করি, কিন্তু আরেকটা বছর কম্পারেটিভ বাড়াইতে হবে কি কি ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলো একটা হচ্ছে বলছে ইয়ে ভাই, কে জন্য বলছিলেন যেন আপনি চাকরি করছিলেন, ইয়ে সার্টিফিকেট লেভেলে আছে, কে জন্য নাম বলছিলেন, সরি আপনি ক্যামেরা আছেন? জাকির মনে হয় না। জাকির সাহেব, ওকে ওকে, হ্যাঁ জাকির যেটা বলছে এটা ঠিক আছে, বাট তার সঙ্গে আমি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে এইখানে দেখেন কি অ্যাড করব, সে অ্যাডটা হচ্ছে 3টা জিনিস, শুধু ভুল করলে হবে না। IS 8 নামে আরেকটা IS আছে, এটাও আমিই পড়াবো কারণ এটা ইন্টারেস্টিং IS, ওটা আমাকে পড়াইতে হবে। ওইখানে 3টা জিনিস সম্পর্কে বলা আছে IS 8 এ। প্রথম হচ্ছে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট অ্যান্ড এরর। তাহলে কি কি বললাম বলেন কেউ একজন? চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, আর হচ্ছে আরেকটা কি বললাম? এরর। এরর্স। আচ্ছা, এবার বলি যদি এস্টিমেট চেঞ্জ হয়, এস্টিমেট যদি কখনো চেঞ্জ হয়, কি কি এস্টিমেট আছে? ধরেন আমি এখন অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে ব্যাড ডেট করি হচ্ছে লেটস সে 0.5%, মানে 0.5% করি, এটা 0.75 করব, এইটা হচ্ছে এস্টিমেট। আর একটা এস্টিমেট, কেউ একটু এক্সাম্পল দেন তো, একটা এস্টিমেটের এক্সাম্পল দেন তো আমাকে একটু, ইয়ে বলেন একটু, যে হ্যাঁ স্যার ডিপ্রিসিয়েশন, স্যার ডিপ্রিসিয়েশন রেট। হ্যাঁ এক্স্যাক্টলি, ডেপ্রিসিয়েশন হচ্ছে কিভাবে এস্টিমেট হয়, বিকজ আমরা এখানে এস্টিমেট করি যে একটা অ্যাসেটের 10 বছর যাবে নাকি 8 বছর যাবে নাকি 12 বছর যাবে নাকি 15 বছর যাবে, যেই কারণে এটা এস্টিমেট। সো চেঞ্জ ইন এস্টিমেট হলে অলওয়েজ মাথায় রাখবেন, চেঞ্জ ইন এস্টিমেট হলে এটা কিন্তু প্রসপেক্টিভ ইফেক্ট হবে, এটা প্রিভিয়াসলি পুরো ঠিক করতে হবে না, আগের বছর ঠিক করতে হবে। হ্যাঁ, চেঞ্জ ইন এস্টিমেট হলে আগের বছর ঠিক করতে হবে না, কিন্তু চেঞ্জ ইন যদি অ্যাকাউন্টিং পলিসি হয়, হ্যাঁ অ্যাকাউন্টিং পলিসি হয়, সেটা কি হয় বলেন তো? সেটা হচ্ছে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট হয়। অ্যাকাউন্টিং পলিসি যখন চেঞ্জ হয়, যদি আপনি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করেন, আপনি এতদিন ধরে বলতেছিলেন যে আমি ফিফো মেথড অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন করব, ফিফো মেথড অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন সবাই আমরা নাম শুনেছি। সো ফিফো মেথড থেকে যদি আমি ওয়েটেড অ্যাভারেজে আসি, তাহলে আমি একটা অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করলাম। সো এরকম অ্যাকাউন্টিং পলিসি যদি আমরা ভলান্টারি লেভেলে চেঞ্জ করি, তাহলে আমাদের রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিতে হয়। রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট মানে আগের পিরিয়ড গুলো ঠিক করে আসতে হয়। আবার কিছু কিছু রিএস্টেট হয়, রিএস্টেট কিরকম হয়, কিছু কিছু জিনিস আমি আগেরটা ঠিক করে আসতে হয়, যেমন ধরেন আমি ওই যে বললাম যে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হয়েছে, অথবা আপনি এটা ভুল করে আসছেন, আমি এখন আসি 19-এ, আপনি দেখলেন যে 17 সালে একটা ভুল করে ফেলছেন, 17 সালে আপনার ডেপ্রিসিয়েশন, সরি 17 সালে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল থাকার কথা ছিল 10 লাখ টাকা, আপনি ভুলে 8 লাখ টাকা করে ফেলছেন, কোনো একটা কারণে অমিশন হয়ে গেছে। এই ভুল করলেও রিএস্টেট করতে হয়, অথবা রিক্লাসিফিকেশন হয়। রিক্লাসিফিকেশন মানে কি? ধরেন আপনি হচ্ছে যে সেলসম্যানদের স্যালারিটা, আপনার সেলসম্যানদের স্যালারিটা আপনি দেন হচ্ছে সেলিং এক্সপেন্সে, বাট হেড অফিসে সেলস টিমকে ওভারসি করার জন্য, সেলস টিমকে দেখার জন্য সেলস অ্যাডমিন নামে একটা টিম আছে, সেই টিমের স্যালারি এতদিন ধরে অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি আন্ডারে দিচ্ছেন। তার মানে সেলস এর স্যালারি তো সরাসরি সেলস এর আন্ডারে চলে গেছে, সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স চলে গেছে, কিন্তু সেলস টিমকে মনিটর করার জন্য হেড অফিসে 3টা লোক আছে, এই 3 জনের স্যালারি টোটাল 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা এতদিন দেখা আসছিলেন হচ্ছে সেলিং এক্সপেন্স, এতদিন দেখা আসছিলেন অ্যাডমিন এক্সপেন্সে। ম্যানেজমেন্ট বললো না, যেহেতু সেলস এর লোকদেরকে দেখার জন্য সেলিং এক্সপেন্স হচ্ছে, আমরা এটা অ্যাডমিনে না দেখায় দেখাবো কোথায়? এখন সেলিং এক্সপেন্সে। সো এটা একটা রিক্লাসিফিকেশন অফ এক্সপেন্স হলো। তো এই ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ হয়। এরকম চেঞ্জ হলে তখন আপনার ব্যালেন্স শিটের ফেজটাকে আপনার 2 বছরের সাথে এডিশনাল আরেকটা বছর শো করতে হবে। এইটাকে বলা হচ্ছে 3 কলাম ব্যালেন্স শিট। এইটাকে, এটা এক্সেপশন। বোঝা গেছে? এখন আমি এত সময় নিয়ে কেন জিনিসটা বললাম?
জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, চেঞ্জটা কি 3 বছর আগে থেকে করে আসতে হবে? আজ এখানেই হচ্ছে মজার ব্যাপার, এটা আমি IAS 8 এ ক্লিয়ার করব, বাট এখন এক লাইনে উত্তরটা দিই। সেটা হচ্ছে যদি এমন হয় যে এখন আপনি 20-এ আছেন, 19 হইলে তো 19-এ করে ফেলবেন, এটা তো কম্পারেটিভ ফিগারে চেঞ্জ হবে, অতএব আর কোনো ওপেনিং এর দরকার নেই। কিন্তু যদি 19-এর আগে 18, 17 যে কোনো সময় হয়, তখন ওই বছরগুলো যে ঠিক করবেন, কিন্তু আপনার এই বছরের কম্পারেটিভে অনলি ইমিডিয়েট আগের বছরের প্রেজেন্টেশন দেখাইলে শেষ, এবং এটা দেখাইতে হবে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্টে এটা দেখানোর দরকার নেই, অনলি ইওর ফাইন্যান্সিয়াল পজিশন। তার মানে ঠিক তো করবেন অনেক আগে, কিন্তু প্রেজেন্টেশনে এসে যখন কারেন্ট ইয়ারের প্রেজেন্টেশন করবেন, তখন হচ্ছে কারেন্ট ইয়ার প্লাস ইমিডিয়েট আগের পিরিয়ড প্লাস তার আগের পিরিয়ডের ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে, বোঝা গেছে এবার কোশ্চেন অ্যান্সারটা? জি স্যার। এই ব্যাপারে কোনো ডাউট রেখেন না, প্রয়োজনে আমরা এটা আরেকবার, আমি এটার উপরে শর্ট ভিডিও প্রয়োজনে, আমরা যেহেতু ক্লাসে অনেক লং হয়ে যাচ্ছে, আমি 15 মিনিটের ভিতরে এটা ব্যাখ্যা দিয়ে একটা উদাহরণ বানিয়ে আপনাদেরকে পোস্ট করে দিব, তাহলে সুবিধা হবে, আরেকবার দেখতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা একটু আগাই এবার। মানে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করতে, বাট এই কনসেপ্টটা অত সহজ না, বাট তারপরে আমি মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। বাট ফার্দার আরেকটা আমি এটার উপর একটা ভিডিও বানিয়ে উইদিন 1 উইক আপনাদেরকে শেয়ার করে দিব, আরো সুবিধা হবে। স্যার ভিডিওর সাথে যদি একটা এক্সাম্পল থাকে বেস্ট হবে স্যার। হ্যাঁ, এক্সাম্পল দিব, এক্সাম্পল ছাড়া তো বোঝানো যাচ্ছে না। আমি এখানে এক্সাম্পল এনেছি, এক্সাম্পলটা একটা সাল দিয়েছি, কোনো ফিগার দেইনি, ফিগার সহ দিয়ে দিব। হ্যাঁ, ওকে, এটা IAS 8 এর কভার করে, এই জন্য আমি এখানে টোটালটা আনিনি। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পোনেন্ট সম্পর্কে আমরা জানি যে আসলে যেটা হচ্ছে যে রিপোর্ট দ্যাট প্রেজেন্টেড আউটসাইড দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনক্লুডিং দ্য ফাইন্যান্সিয়াল রিভিউ বাই ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল রিপোর্ট, ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট আর আউটসাইড দ্য স্কোপ। এটা কি বলছি, কেউ একজন বলতে পারবেন এটা মানে কি বললাম, এই কথাটার অর্থ কি দাঁড়ালো? সেটি হচ্ছে IAS IFRS এর যে 5টা স্টেটমেন্ট বলছে না, এর বাইরে ধরেন আপনি ব্যবসা করেন, ব্যবসা করতে গেলে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে এসে আপনার মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট একটা আছে না, যেখানে পরিবেশের ছাড়পত্র নিতে হয়, অথবা আপনি মনে করেন যে লিড সার্টিফিকেট বল, লিড সার্টিফিকেট মানে গ্রিন সার্টিফিকেট, সেটার জন্য কিছু তথ্য চাইলো, তারপরে বিভিন্ন ধরনের রিপোর্ট হয় না, এই সবকিছু IFRS এর বাইরে, ওটা তো নিজের। অথবা ম্যানেজমেন্ট বললো আমি কিছু অ্যানালাইসিস করব, ম্যানেজমেন্ট রিপোর্টিং হয় না, অনেক রকম অ্যানালাইসিস করে, দিস ইজ নট রেগুলেটেড বাই দ্য IFRS। IFRS রেগুলেট করে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং সেখানে কম্পোনেন্ট 5টা, এর বাইরে অনেক কিছুই থাকতে পারে যেটা আউটসাইড স্কোপ অফ দিস IAS। এইটাই বলা আছে, the report that presented outside the financial statement including the financial review by the management, environmental report, value added statement are outside the scope of IFRS। বুঝা গেছে? স্যার যেমন স্যার অ্যানুয়াল রিপোর্টে যেগুলি প্রেজেন্ট করা হয়, হ্যাঁ, এক্স্যাক্টলি, রনি হালদার পারফেক্টলি বলছেন। অ্যানুয়াল রিপোর্টে কিন্তু আরো অনেক রিকোয়ারমেন্ট আছে, ডিরেক্টর রিপোর্ট দিতে হয়, চেয়ারম্যানের রিপোর্ট দিতে হয়, ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট দিতে হয়, অনেক কিছু করতে হয়। দিস ইজ নট according to the IFRS, this is regulated by Bangladesh Security Exchange Commission অথবা ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারা রেগুলেট করে, সেটা IFRS না। IFRS অনলি 5টা স্টেটমেন্ট হবে, 5টা স্টেটমেন্ট, এবং কিরকম হবে সেটা স্কোপ বলে দিচ্ছে। ক্লিয়ার? জি স্যার। সো এটা আমরা জানি, এটা আর বলার দরকার নেই, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, এখানে জেনারেল ফিচার, জেনারেল একটু বলে দেই, আমরা অলমোস্ট বেসিক ব্যাপারগুলো করে ফেলছি। এরপরে আমি একটা স্ট্যান্ডার্ড লিস্টেড কোম্পানির স্টেটমেন্ট দেখাবো, তাহলে আরো ক্লিয়ার হবেন। আজকে আমরা মনে হয় যে মোটামুটি অনেকখানি কন্টিনিউ করছি, আর হয়তো খুব বেশি না, 15-20 মিনিট কন্টিনিউ করবো। বাট সোফার যা বলেছি, আপনাদের কারোর কি বুঝতে অসুবিধা হয়েছে? আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন তো সবকিছু, না? জি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে রিকোয়েস্ট করবো, জিনিসটা সহজ জানেন, তারপরেও কিন্তু বেসিক তো। এই ভিডিওটা লুইন আপনাদের, এই ভিডিও দেওয়ার পরে আরেকবার দেখবেন, এবং আমি IAS বইটা লুইনকে বলবো আপনাদেরকে পাঠাইতে, কালেক্ট করতে, প্লাস প্রেজেন্টেশনটা পাঠিয়ে দিব। সেই প্রেজেন্টেশনটার সাথে মিলায়া ভিডিওটা আরেকবার দেখবেন। এই IAS-টা একটু ক্লিয়ার হওয়ার দরকার আছে, যদিও খুব সহজ, কিন্তু আপনি কনফিডেন্টলি বলতে পারেন যে IAS 1 এর ইচ এন্ড এভরি টপিকস আমার জানা। এই কনফিডেন্স গ্রো করার জন্য কিন্তু এটা করতে হবে, ঠিক আছে? তো এইটুকু কষ্ট করতে হবে, বিকজ এটা ওয়ান অফ দ্য মাদার IAS এবং বেসিক IAS। এই IAS এর কোনো জিনিসের কোনো মানে কনফিউশন দেখে আমরা ফার্দার আগাইতে পারবো। তো অন্য IAS গুলো সম্পর্কে আমি এত বলবো না, এটা সম্পর্কে বলবো। এর প্রয়োজনে আগামী আবার 1 সপ্তাহ পরে আপনাদের ক্লাস হবে এটা, তার আগে এটা নিয়ে একটু গবেষণা করবেন।
আমার জন্য অনেক কোশ্চেন নিয়ে আসবেন, সো দ্যাট আমাকে আটকানোর চেষ্টা করবেন কোশ্চেন দিয়ে। General feature, structure and content of the financial statement in general clearly identify কি করতে হবে, the financial statement must be clearly identified and distinct from other information in the same published document. তার মানে আপনারা আরো যদি কোনো তথ্য থাকে সেখান থেকে যেন ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট আলাদা বোঝা যায়, এটা থাকতেই হবে। তারপরে কি করতে হবে, আপনাদের করতে হবে হচ্ছে যে each financial statement and notes must be clearly identified. আপনার স্টেটমেন্ট কতগুলো আছে আপনাকে যেন আলাদাভাবে একটা পেজে বোঝা যায় যে আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ লিকুইডিটি, স্টেটমেন্ট অফ চেঞ্জ অফ প্রফিট এন্ড লস অথবা কম্প্রিহেনসিভ ইনকাম, এগুলো যেন সেপারেটলি বোঝা যায়। ইন এডিশন দ্য ফলোইং মাস্ট বি ডিসপ্লেড প্রমিনেন্টলি। কি কি থাকতে হবে, রিপোর্টিং এন্টিটি যে কোম্পানির করতেছেন, ধরেন স্কয়ার ফার্মা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, অথবা মনে করেন যে ইউনিলিভার, তাদের এই নামটা যেন প্রমিনেন্টলি মোটা দাগে লেখা থাকে। ওয়েদার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি বলা হচ্ছে, ওয়েদার ফাইন্যান্সিয়াল আর অফ দ্য ইন্ডিভিজুয়াল এন্টিটি অর গ্রুপ, যদি কোনো কনসোলিডেটেড গ্রুপ স্টেটমেন্ট হয় তাও বলে দিতে হবে, সিঙ্গেল হলে সিঙ্গেল থাকবে। মানে আপনাকে যেন পড়েই কেউ বুঝতে পারে যেটা সিঙ্গেল একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নাকি কনসোলিডেটেড, মানে অনেকগুলো কোম্পানির একত্রে আছে, এটা কি বুঝতে হবে। রিপোর্টিং ডেট, এটা কি আপনারা জানেন যে বাংলাদেশের রিপোর্টিং ডেট একটু ইয়া আছে। একটা রিপোর্টিং ডেট বলা হচ্ছে যে নরমালি আমরা যেটা কমন সেটা হচ্ছে কি জুলাই 1 to June 30, এটা একটা কমন। এর বাইরে ব্যাংকগুলো, ব্যাংক, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো এবং কিছু এমএনসি কোম্পানি কি ফলো করে, জানুয়ারি 1 to December 31। আর কিছু কিছু কোম্পানি ইউএস বেস আছে, ইন্ডিয়ান বেস আছে, কারো কারো অক্টোবর 1 থেকে সেপ্টেম্বর ইউএস কোম্পানিগুলো, ইন্ডিয়ান কোম্পানিগুলো অনেকের আছে হচ্ছে আপনার এপ্রিল 1 থেকে মার্চ 30। বাট মোস্ট কমনলি হচ্ছে যেটা কমন করা হয়েছে সেটা হচ্ছে জুন, এবং মানে যদি কোনো প্যারেন্ট কোম্পানির সাথে করতে গেলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের ডিফারেন্ট হইতে পারে, বাট লোকাল সব কোম্পানিগুলো আদার দেন ব্যাংক এন্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট প্রত্যেকের হইতে হবে জুলাই টু জুন, আর ব্যাংকগুলো হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর। এই রিপোর্টিং ডেট আপনি ক্লিয়ারলি বলতে হবে, লিখতে হবে June 30, 2020 এরকম করে বলতে হবে। প্রেজেন্টেশন কারেন্সি, কোন কারেন্সিতে, এটা কি ডলারে, ইউরোতে না বিডিটিতে, অ্যাজ পার IAS 21 ওখানে বলা আছে ক্লিয়ারলি, আপনাকে এটা মেনশন করতে হবে আপনি বিডিটিতে। আর একটা হচ্ছে লেভেল অফ রাউন্ডিং, এই রাউন্ডিং কথাটা বলতে অনেকে কনফিউজ হয়, আমাকে একটু বলেন তো হোয়াট ডাজ মিন ইট, রাউন্ডিং মানে কি? ছোট সংখ্যাগুলো থাকলে পয়েন্টের পরের সংখ্যাগুলো ছোট করে ফেলে, মানে একটা সলিড নাম্বারে নিয়ে আসে। স্যার ডেসিমেলে থাকা যাবে না স্যার। হ্যাঁ, না ডেসিমাল, ছোট সংখ্যাগুলো থাউজেন্ডে নিয়ে আসে, থাউজেন্ডে নিয়ে আসে বা মিলিয়নে নিয়ে আসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা ওইটাই, আমরা কিন্তু আগে মনে করতাম যে রাউন্ডিং আপ মানে হচ্ছে জিরো করা, এটা না, এটা হচ্ছে ফিগারটা থাকতে হবে থাউজেন্ডে অথবা মিলিয়নে। কেন, অনেক বড় হয়ে যায় তো পড়তে অসুবিধা হয়, থাউজেন্ডে কমন লিখতে হয়। কিরকম, আমি উদাহরণ দিলে বুঝবেন। আমি আপনাকে এটা বোঝানোর জন্য সরাসরি অন্যগুলো বলার আগে একটা ইয়েতে চলে যাচ্ছি, স্টেটমেন্টে চলে যাচ্ছি। এই দেখেন, সবাই দেখতে পাচ্ছেন তো না? জি জি দেখতে পাচ্ছি। এই দেখেন, ভালো হতো স্যার, হ্যাঁ জুম, জুম করা হতো। আপনারা চাইলে কিন্তু জুম করে দেখতে পারবেন, আপনারা জুম করতে পারবেন। হ্যাঁ, আমার এখান থেকে আর জুম করা যাচ্ছে না। হ্যাঁ ইন 1000 বিডিটি। দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, পারবো বোধহয়, এক সেকেন্ড জুম করতে পারবো বোধহয়, অন্য একটু কাজ করতে হবে, জাস্ট বড় করে দেখানোর জন্য করতেছি, পারবো। আচ্ছা, এটা হচ্ছে এখনই পারবো, সেটা হচ্ছে এই কন্ট্রোল প্লাস দিলে জুম হতে পারে। না না, এটা ওই প্রেজেন্টেশন তো আমার এখানে তো পাওয়ার পয়েন্টের ভিতর দেয়া, আপনারা বড় করতে পারবেন। আমি হচ্ছে এই আগের থেকে একটু বড় হয়েছে না এখন? স্যার নিচে যে একটা নিচে একটা জুম পার্সেন্টেজ, ওটাতে বাড়লে ওটাই। ও আচ্ছা আচ্ছা নিচে একদম নিচে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পার্সেন্টেজ, হ্যাঁ হ্যাঁ, এখানে যে পার্সেন্টেজ না,
ঠিক আছে না, এটা হচ্ছে কি ইয়েটা। আচ্ছা এবার বড় হচ্ছে তো না, মোটামুটি দেখা জি যাচ্ছে এবার? স্যার, বোঝা যাচ্ছে স্যার। আগের চেয়ে, আগের চেয়ে। জি, জি। এখন দেখেন আমরা কি বলতেছি এখানে, এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড, এই যে বললাম যে কোম্পানির নাম সুন্দর করে লিখতে হবে, তারপরে ক্লিয়ারলি আপনাকে লিখতে হবে কোন স্টেটমেন্ট। এটা বললাম হচ্ছে স্টেটমেন্ট, কি বলতেছি, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। ঠিক আছে, এই টোটালটাকে এক বলেছে টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম, আর এই প্রফিট অ্যান্ড লসকে বলে কম্প্রিহেনসিভ অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ, আর দুটো মিলে একবারে বলা হচ্ছে টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম, বাট নাম হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। আচ্ছা, তাহলে প্রথমে গেল এন্টিটির নাম, তারপরে কোন স্টেটমেন্ট এটা বোঝা গেল, এরপরে রাউন্ডিং আপ, এই যে বলা আছে দেখেন ইন থাউজেন্ড অফ বিডিটি। ঠিক আছে, যারা ল্যাপটপে দেখতেছেন তাদের যথেষ্ট বড়, আর যারা মোবাইলে দেখতেছেন তারা একটু মোবাইল স্ক্রিনে বড় করে দেখতে পারবেন, আর আমি এটা তো প্রেজেন্টেশন আপনাদের দিয়ে দিব। এই দেখেন থাউজেন্ড বিডিটি। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে ডেট মেনশন করতে, এই দেখেন লেখা আছে 31 ডিসেম্বর 2017, এর কম্পারেটিভ হচ্ছে 31 ডিসেম্বর 2016। তো যে কথাগুলো বললাম বোঝা গেল, আমি ওইখানে যে উদাহরণটা দিছিলাম। জি স্যার। ওকে, ওকে, তাহলে শেষ, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবার দেখেন কতগুলো ফিচার আছে, আজকে এটা বলেই শেষ করব। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে সবগুলো ইম্পর্টেন্ট, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা যে IAS 1 বা IFRS এ একটা মাত্র অ্যাজাম্পশন আমরা ইউজ করি, সেই অ্যাজাম্পশনটা কি কেউ বলতে পারবেন? অনলি ওয়ান অ্যাজাম্পশন ইজ দেয়ার। কি বলতে পারবেন যে অ্যাজাম্পশনটা কি? একটা অ্যাজাম্পশন আছে, অনলি ওয়ান অ্যাজাম্পশন। গোয়িং কনসার্ন। ইয়েস, সালমা আপনি কি ইয়েতে আমাদের সিএ প্রফেশনে? না, আইসিএমএ পড়তাম স্যার, কিন্তু কন্টিনিউ করিনি। তো এটা আপনি এত মানে জানলেন কি হবে যে গোয়িং কনসার্ন একমাত্র অ্যাজাম্পশন? স্যার আমি আপনার ভিডিওটা ফলো করেছি। ও থ্যাংক ইউ সো মাচ। তো একটা মাত্র, এটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং, হ্যাঁ, যেটা হচ্ছে যে এখানে কতগুলো ফিচার আছে, তার ভিতরে একটা অ্যাজাম্পশন আছে, আমরা জেনে গেলাম, এখন আর কারোর কোনো কনফিউশন নেই। অনলি অ্যাজাম্পশন হচ্ছে, অ্যাজাম্পশনটাকে বলা হচ্ছে কি অ্যাজাম্পশন, একদম IAS এ সরাসরি লেখা আছে। আমার বইটাতে আমরা একদম কম্পাইল করে ছোট করে লিখছি, বাট এটা আরো একটু বড় প্যারাতে বলা আছে। এইখানে লেখা আছে, আমি চাইলে ওইটাও আপনাদেরকে দেখাইতে পারবো, ওইটাও যে IAS, আমি নেক্সট দিন আবার এই বইটার সফট কপিটা আপনাদেরকে দেখাই দিব। সবগুলো সফট কপি আমার কাছে নাই, বিকজ এটা ওই যে পরবর্তী ইলাস্ট্রেশন করার কাছে নাই, বাট IAS 1টা আমার কাছে আছে। IAS 1 এর অংশটা আমি আপনাদেরকে আলাদাভাবে দিব। তো এখানে গোয়িং কনসার্ন যেটা আছে, গোয়িং কনসার্নের ইন্টারেস্টিং কনসেপ্ট, সেটা হচ্ছে বলা হচ্ছে যে, আমি একদম সরাসরি IAS এর ভাষায় পড়ি। এখানে বলা হচ্ছে the conceptual framework notes the financial statement are normally prepared assuming the entity is going concern and will continue in operation for further foreseeable future. এখন কথা হচ্ছে যে foreseeable future মানে কি? foreseeable কথার অর্থ কি? একজন বলবেন যে what is foreseeable? চলতেই থাকবে স্যার, কন্টিনিউয়াস, কিন্তু ফোরসিয়েবল কথাটা অর্থ কি? ফোরসিয়েবল হচ্ছে মানুষ যতটুকু চিন্তা করতে চায় আর কি, ভাবে যতটুকু দেখতে পারা। শরীফ সাহেব বললেন ওই যে চিন্তা কতটুকু, শরীফ সাহেব না? জি জি জি, মানুষ যতটুকু ভাবে যে আমি চিন্তা করব, মানে যতটুকু দেখা যায়। ফোরসি করে না, ফোরসি বলে, ফোরসি। কারণ গাড়ি যখন আমরা চালাই, হ্যাঁ গাড়ি যখন চালাই, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন কুয়াশা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত দেখা যায়, এরপরে দেখা যায় না। হ্যাঁ, যতটুকু দেখা যায় ততটুকু পর্যন্ত কিন্তু ড্রাইভার খুব সিরিয়াসলি তাকায় থাকে। ওই ফোরসিয়েবল টাইম বলা আছে IAS এ, এবং বলা হচ্ছে যে এই ফোরসিয়েবল টাইমটা মিনিমাম 1 বছর। ঠিক আছে, তার মানে হচ্ছে ফোরসিয়েবল টাইমকে ধরা হচ্ছে 1 বছর। তার মানে গোয়িং কনসার্ন ইজ এ কনসেপ্ট যে কোম্পানিতে আপনি অডিটে যাচ্ছেন বা যে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতেছেন, আপনাকে নিশ্চিত হইতে হবে যে আগামী 1 বছর মিনিমাম এই কোম্পানিটা বন্ধ হয়ে যাবে না। যদি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে একরকম রিপোর্টিং হবে, আর যদি বন্ধ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে একরকম রিপোর্টিং হবে। জেনারেলি ধরে নেওয়া হয় যে আপনার এই কোম্পানিটা, এই অর্গানাইজেশনটা আপনার হচ্ছে 1 বছর মিনিমাম থাকবে। এটাই হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্টের ধারণা। যদি কোনো কারণে এটা ব্যত্যয় হয়, কেউ বুঝতে পারে যে না এটা 1 বছরের কম সময়ের ভিতরে বন্ধ হয়ে যাবে, তাহলে এটা তার নোটে আনতে হবে, অডিটে আনতে হবে, নোটসে আনতে হবে, এবং তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশনটা একটু আগে যেরকম বললাম যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি না করে
তাকে করতে হবে, এটাকে বলে লিকুইডেশন মেথড বা ব্রেকআপ মেথড, ঠিক আছে? সো এই কনসেপ্টটা আপনাকে দিয়ে দিলাম, এটা আরো সামনে পাবেন, আমি আজকে ওভারঅল দিলাম। সো দেয়ার ইজ অনলি ওয়ান অ্যাজাম্পশন ইজ দেয়ার, এই অ্যাজাম্পশনকে বলে গোয়িং কনসার্ন কনসেপ্ট। আচ্ছা, আর কিছু ফিচার আছে, সেই ফিচারের একটা ফিচার কি বলা হচ্ছে কি, ফেয়ার প্রেজেন্টেশন। হোয়াট ইজ ফেয়ার প্রেজেন্টেশন? যতগুলো ফিচার বললাম, কি ফিচার? একটা হচ্ছে ফেয়ার প্রেজেন্টেশন। ফেয়ার প্রেজেন্টেশন কি? ফেয়ার প্রেজেন্টেশন হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মাস্ট ট্রান্সফারেবল অ্যাকাউন্টেবিলিটি, সরি কেউ কিছু বললেন? ট্রান্সফারেবল অ্যাকাউন্টেবিলিটি। সেটা হচ্ছে যে ফেয়ার প্রেজেন্টেশন মানে হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন এবং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, ক্যাশ ফ্লোটা আপনার জন্য প্রপারলি ফেয়ারলি প্রেজেন্ট করছেন, কোন রকম এখানে আনফেয়ার ইউজ করা হয়নি। এক, সেকেন্ড হচ্ছে ফেয়ার প্রেজেন্টেশন রিকোয়ার্স দ্য ফেইথফুল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইফেক্ট অফ দ্য ট্রানজেকশন, মানে যা যা ঘটনা ঘটছে সারা বছর সেই ঘটনাগুলোর জন্য রিয়েল রিফ্লেকশন হয়। উল্টা পাল্টা আপনি বানায় উইন্ডো ড্রেসিং করলে সেটাকে, ইফ ইউ আর ডুইং দ্য উইন্ডো ড্রেসিং মানে একটু বানায় বানায় করেন, সেটাকে কখনোই ফেইথফুল প্রেজেন্টেশন হবে না এবং এটা ফেয়ার প্রেজেন্টেশন বলা যাবে না। সো এটা একটা ইস্যু। সরি, তারপরে আরেকটা বলা হচ্ছে যে ফেয়ার প্রেজেন্টেশন বলতে গেলে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফেয়ার প্রেজেন্টেশন রিকোয়ার্স দ্য ফেইথফুল রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যাসেট অফ দ্য ইফেক্ট অফ দ্য ট্রানজেকশন, other events and condition accordance with the definition of the recognition criteria, asset, liability, income, expense set out in the framework. এখন আমাকে কেউ একজন বলেন যে এইখানে ফ্রেমওয়ার্ক বলতে কি ফ্রেমওয়ার্ক বলা হয়েছে বলেন তো? আমি বলেছিলাম আইএস ফ্রেমওয়ার্ক স্যার, আইএফআরএস ফ্রেমওয়ার্ক যেটা স্যার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এক্স্যাক্টলি। আইএফআরএস ফ্রেমওয়ার্ক ঠিক আছে, বাট টোটাল নাম হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ, আপনারা যে সুন্দর করে শুনতেছেন। সো এই যে আমি বললাম যে কোনটাকে অ্যাসেট বলা যাবে কোনটাকে অ্যাসেট বলা যাবে না, এটা বলা আছে কোথায়? বলা আছে ফ্রেমওয়ার্কে। কোনটাকে লাইবিলিটি বলা যাবে কোনটাকে লাইবিলিটি বলা যাবে না বলা আছে কোথায়? হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে। কোনটাকে ইনকাম বলা যাবে কোনটাকে ইনকাম বলা যাবে না সেটা বলা আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে। কোনটাকে এক্সপেন্স রিকগনাইজ করা যাবে কি যাবে না, একটা উদাহরণ দিই, ঠিক আছে? ধরেন আপনি একটা ল্যান্ড কিনলেন, ঠিক আছে? সো ল্যান্ডটা আপনার নামে এখনো রেজিস্ট্রেশন হয়নি, বাট টাকা আপনি অ্যাডভান্স করেছেন। সো এখন কি এই ল্যান্ডটাকে আপনার বুকস অফ অ্যাকাউন্টসে দেখাইতে পারবেন? রেজিস্ট্রেশন এখনো হয় নাই, বা আপনি ফিজিক্যালি এখনো হ্যান্ড ওভার পান নাই, মানে ফিজিক্যালি আপনার দেয় নাই বাট আপনি টাকা দিয়ে ফেলছেন অ্যাডভান্স, হ্যাঁ? আপনাকে 6 মাস পরে আপনাকে দিবে। সো 6 মাস পরে আপনি হ্যান্ড ওভার পাবেন এবং আপনার ইয়ে হবে। তো এখানে কি আপনি এটাকে ইয়ে করতে পারবেন? না, এটা দেখানো যাবে না। তাহলে কি হবে? অ্যাসেট রিকগনাইজ করতে গেলে তার হইতে হবে ফিজিক্যালি পজিশন হ্যান্ডওভার হইতে হবে এবং ওনারশিপ ট্রান্সফার হইতে হবে। সো এটা বলা আছে কোথায়? এটা বলা আছে ফ্রেমওয়ার্কে, ঠিক আছে? সো এরকম ভাবে প্রত্যেকটা জিনিসই ওখানে বলা আছে। সো এটা একটু বেসিক জিনিস, তারপরে আমি চেষ্টা করবো, এটা আসলে তো এত বেসিক লেভেলে আপনাদেরকে ক্লাসে নিলে অনেক সময় হবে। আমি এখন থেকে 3 মিনিটে নতুন একটা প্ল্যান নিয়েছি, মাত্র 3 মিনিটে আইএফআরএস আইএস এর টপিকস যেটা পৃথিবীর কোথাও কেউ করে না, আমি এটা করা শুরু করবো ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন। বিভিন্ন ইন্টারেস্টিং টপিক, যেমন একটু আগে বললাম গোয়িং কনসার্ন কনসেপ্ট, 3 মিনিটের ভিতরে উদাহরণ সহ একটা করে দিব। তারপরে আপনার হচ্ছে যে আইএফআরএস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে যেহেতু অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম এবং এক্সপেন্সের খুবই ইম্পর্টেন্ট, আইএস 1 এ বলা আছে, অন্যগুলোর সম্পর্কে কিন্তু বলা নেই। বলা আছে এই 4টার ডেফিনেশনটা বুঝতে হবে অ্যাজ পার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তো 4টা ডেফিনেশন 3 মিনিটের একটা ভিডিও বানায় ফেললে ওটা লোকজন উপকৃত হবে। সেটা আমি এই নেক্সট ক্লাসের আগেই আপনাদেরকে ওই একটা বললাম যে একটা এক্সাম্পল দিব, হচ্ছে কোনটা যেন বলছিলাম, এক্সাম্পলটা ছিল কি ওই কারেকশন, মানে যেটাকে বলে যে 3 কলাম ব্যালেন্স শিট কেমন করতে, সেটা একটা ভিডিও। আর একটা ভিডিও হচ্ছে এইটা। তো এটা আমরা বুঝে ফেললাম, বাট আমি আরো ফার্দার আপনাদেরকে দিব। এরপরে দেখেন আইএস 1 এ বলতেছে আইএস 1 রিকোয়ার্ড দ্যাট দ্য এন্টিটি হুজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমপ্লাই উইথ আইএফআরএস মেক অ্যান এক্সপ্লিসিট অ্যান্ড আনরিজার্ভড স্টেটমেন্ট অফ সাচ কমপ্লায়েন্স ইন দ্য নোটস। তার মানে কি যে আপনার নরমালি যে আইএফআরএস অনুযায়ী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে গেলে এর রিলেটেড নোটগুলো আপনাকে ডিসক্লোজারে মেনশন করতে হবে। লাস্টে একটা কথা বলা আছে, ডিপারচার ফ্রম এ রিকোয়ারমেন্ট মাইট বি রিকোয়ার্ড এক্সট্রিমলি রেয়ার। এই কথাটা কে কি বুঝছেন বলেন তো? লাস্ট লাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বলে আজকে শেষ করবো, আমার মনে হয় যে আজকে আর ফার্দার যাবো না। হ্যাঁ, অনেক টপিকস ডিসকাস করেছি। এই যে লাস্ট লাইনটা বললাম, ডিপারচার ফ্রম এ রিকোয়ারমেন্ট মাইট বি রিকোয়ার্ড এক্সট্রিমলি রেয়ার, এই কথাটার অর্থ কি?
আচ্ছা 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 সহজ করি, এটা হচ্ছে লেটস সে IS 1 অনুযায়ী আপনাকে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম মানে প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম করতে বলা হয়েছে, আপনাকে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করতে বলা হয়েছে, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো করতে বলা হয়েছে, তারপরে হচ্ছে যে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার বা নোট করতে বলা হয়েছে। এবং আপনার বেসিসটা হবে কি ক্যাশ বেসিস না অ্যাকচুয়াল বেসিস, কেউ বলতে পারবেন? যে অ্যাকচুয়াল বেসিস। এখন অ্যাকচুয়াল বেসিস এটা পরে আছে, যদিও জেনারেল কথা আপনারা জানেন, তারপর আছে। এখন কোনো কারণে আপনি দেখলেন যে অ্যাকচুয়াল বেসিস করতে গেলে মাসের শেষে অনেকগুলো এন্ট্রি দিতে হয়। কি এন্ট্রি দিতে হয়? স্যালারি গুলো মাসের 2-3 তারিখে দেন, তার মানে স্যালারিজ এর জন্য প্রভিশন ক্রিয়েট করতে হয়। বিভিন্ন এক্সপেন্সের আপনার যতগুলো ভেন্ডর আছে সেই ভেন্ডরের থেকে আপনার 1 মাসের টার্ম আছে, ক্রেডিট পেমেন্ট 1 মাস পরে টাকা দেন, 2 মাস পরে দেন, 3 মাস পরে দেন, 15 দিন পরে দেন। এই সমস্ত গুলো যখনই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, ইনভয়েস পাচ্ছেন, পেমেন্ট করবেন পরে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনার অ্যাক্রুয়াল করতে হয়, তার মানে আপনার পারচেজ ডেবিট এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করতে হয়। সেই কাজগুলো অনেক কঠিন এবং লোক লাগে। সো আপনি কি করলেন? স্টেটমেন্ট করতেছেন কিন্তু আপনি ইয়ে করলেন না, কি বলে ওই অ্যাক্রুয়াল বেসিসটা প্রপারলি করলেন না, কিছু ক্যাশ কিছু অ্যাক্রুয়াল। এখন আমার কোশ্চেন যে এটা কি ভ্যালিড হবে কি ইনভ্যালিড হবে বলেন? আচ্ছা, যদি আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নোট দিয়ে দেন যে না ভাই আমি এই লোক বলে সমস্যা বিভিন্ন কারণে আমি হচ্ছে যে আংশিক 60% করছি অ্যাক্রুয়াল আর 40% করছি ক্যাশ, এরকম যদি নোট দিয়ে দেন তাহলে হবে? তাহলে হবে স্যার। হ্যাঁ তাহলে হবে স্যার। তাহলেও হবে না, হ্যাঁ তাহলে হবে না, বিকজ যেটা আপনার বলা আছে, আপনার অডিটর তো শুনবে না। অডিটর বলবে আমি অডিট রিপোর্ট কোয়ালিফাইড করে দিব আপনার অডিট, কারণ কি আপনি ব্যবসা করতে আসছেন, আপনার নিয়ম মানতেই হবে। কারণ IFRS ইন্টারন্যাশনাল হলেও আমরা বাংলাদেশে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। কেন? বিকজ আমরা অনেক আগে জানি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ICB অ্যাডাপ্ট করেছে সেই 1984 সাল থেকে। আর নতুন করে তো আরো একটা বড় রেগুলেটর আছে FRC, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, তারা সরাসরি IFRS IS গুলো অ্যাডাপ্ট করছে। সো আপনাকে লোকাল বাংলাদেশের এই জুরিসডিকশনে যেহেতু আপনার IFRS কমপ্লাই করতে হবে, আপনার করতে হবে, তাহলে এটা নোট দিলেও এটাকে শুদ্ধি করা যাবে না, অতএব আপনাকে কমপ্লাই করতে হবে। কিন্তু এই ডিপার্চার বলে একটা জিনিস আছে। ডিপার্চার মানে কিছু জায়গায় ব্যতিক্রম করা যাবে, খুবই রেয়ার, এই কথাটা বলা আছে এক্সট্রিমলি রেয়ার। এটার মানে হচ্ছে কখনো কখনো আপনি একটা এক্সট্রিম একটা, আমি এটা এক্সাম্পলটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, আমি খুঁজে বের করার চেষ্টা করব, যে আপনার ব্যবসা করতে যে IFRS ফলো করতে গেলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, প্রপারলি রিপোর্টিংটা হচ্ছে না। IS যদি 100% কমপ্লাই করেন তাহলে আপনার রিপোর্টিং এ যে একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে অথবা মিসলিডিং হচ্ছে। এরকম ধরেন 100টার ভিতরে 99টাই হবে না, একটা হইতে পারে, অথবা 1000 কেসের ভিতরে একটা কেস হইতে পারে যেটা IFRS কমপ্লাই করতে গেলে একটু প্রবলেম হচ্ছে। এইরকম ক্ষেত্রে এটাকে বলা হয় ডিপার্চার ফ্রম দ্য রিকোয়ারমেন্ট, মানে আপনার যা বলা আছে একটু ডিপার্চার মানে ওখান থেকে একটু ব্যত্যয় ঘটাইতে পারবেন, সেইটা পারমিটেড আছে বাট খুবই রেয়ার। এইটার আরেকটা টার্ম আছে, এটার নাম, সেটার নাম কি জানেন? সাবস্টেন্স ওভার ফর্ম। এটা শুনেছেন সাবস্টেন্স ওভার ফর্ম? জি স্যার। সাবস্টেন্স ওভার ফর্ম কোথায় বলা আছে, কোথায় বলা আছে বলেন তো? আমরা যখন এটাও কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বলা আছে। জি, একটা তথ্য জানতে চাচ্ছিলাম, মানে এক কথায় আমরা কিভাবে এটাকে পার্থক্য করতে পারি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আর IS 1? মানে এই দুইটা কে কোশ্চেনটা করছেন? আবার নামটা বলতেন, আমি শুনতে পাইনি। সাবস্টেন্স অফ জাকির বলছিলাম স্যার। ও হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর ইয়ে কি বলছেন? এই যে আমাদের জাকিরের কোশ্চেন আমি বুঝছি জাকির। এবার ইয়েটা আমাদের যে আরেকজন আছে ইয়ে ম্যাডাম, কি নাম ইয়ে, নামটা ভুলে গেলাম হঠাৎ করে। আপনি কিছু বলছেন? হ্যাঁ সালমান কিছু বলছেন? জি বলছিলাম যে জি বলেন প্লিজ। সাবস্টেন্স ফর, ওই নামটা ক্লিয়ার শুনতে পারিনি, হ্যাং হয়ে গেছে। সাবস্টেন্স ফর, ওকে ঠিক আছে। সাবস্টেন্স ওভার ফর্ম আমি বলতেছি, দুটোই বলতেছি। ফাইন। আর কোন কোশ্চেন? আমি দুইটা কোশ্চেন পেয়ে গেছি। একজন বলছে সাবস্টেন্স ওভার ফর্ম, এটা সালমার কোশ্চেন। আর ইয়ের কোশ্চেনটা আরো ইন্টারেস্টিং, সে বলতে জাকিরের কোশ্চেনটা যে বলতেছে যে এক লাইনে বা এক সেন্টেন্সের ডিফারেন্স বোঝানোর জন্য বিটুইন দা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এন্ড IS 1 দুইটা কোশ্চেন পেলাম আমরা। আর আজকে ফার্দার পড়াবো না, দুইটা কোশ্চেন পেয়েছি, আরেকটা কোশ্চেন নিব, তিনটা কোশ্চেন নিয়ে শেষ করব আজকে। বলেন স্যার, আরেকটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম স্যার।
বলেন, যাকে please. বলছিলাম স্যার, সেটা হচ্ছে যে বলেন। রিএস্টেটমেন্টটাকে কি আমরা ফাইন্যান্সিয়াল কম্পোনেন্টের একটা কম্পোনেন্ট হিসেবে কাউন্ট করতে পারি? ওকে, 3টা কোশ্চেন পেয়েছি। তাহলে আমি আর কোশ্চেন নিচ্ছি না, 3টা কোশ্চেনের চমৎকার অ্যান্সার দিয়ে দিচ্ছি। আমি ঠিক আছে, থ্যাংক ইউ। আর নেক্সট দিনে আবার কোশ্চেন দিব। আজকে 3টা কোশ্চেন পেয়ে গেছি। আপনারা যারা কোশ্চেন থাকবে কাইন্ডলি একটু নোট করে রেখে, আর বলবেন কিছু জরুরি কিছু আছে? 3টা আর কোন জরুরি জানার কিছু আছে বলেন। ওকে, তাহলে একটা একটা করে একটা অ্যান্সার দিই। প্রথম হচ্ছে সালমার কোশ্চেন ছিল যে টার্মটা উনি শুনতে পারেনি, হ্যাং করছিল। এটাকে বলে সাবস্টেন্স ওভার ফর্ম। এই কথাটা আইএফআরএস এর ফ্রেমওয়ার্কে বলা আছে, IAS 1 এও বলা আছে, বাট আইএফআরএস ফ্রেমওয়ার্কে ক্লিয়ারলি বলা আছে সাবস্টেন্স ওভার ফর্ম। এইটার ব্যাখ্যাটা করি, সেটা হচ্ছে শুধুমাত্র আইএফআরএস এর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। এই টার্মটা লিগ্যালি, আমি যেহেতু এলএলবি মানে লয়ার, মানে ওই অর্থে প্র্যাকটিসিং না, ওখানে ইউজ করা হয়। আচ্ছা, জিনিসটা কি? সাবস্টেন্স বলতে আমরা বুঝি হচ্ছে বাস্তব অবস্থা, প্র্যাকটিক্যাল সিচুয়েশন। আর লিগ্যাল ফর্ম হচ্ছে যেটা আইন আছে। এখন আইনে বলা আছে এটা করতে হবে, কিন্তু আপনি বাস্তবিকভাবে দেখতেছেন যে অ্যাপ্লাই করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো কখনো কখনো সাবস্টেন্স ওভার ফর্ম, মানে সাবস্টেন্স প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা লিগ্যাল ফর্মের উপরে চলে যাবে, মানে প্রায়োরিটি পাবে। মানে আপনি এখানে যখন আইনে বলা আছে এটা করা যাবে না, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আপনি করতে বাধ্য হচ্ছেন, এরকম ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনার ডিপার্চার সম্ভব। মানে আপনার আইএফআরএস এর অ্যাপ্লাই থেকে আপনি একটু ব্যতিক্রম করতে পারেন, সেটাকে বলা হয় সাবস্টেন্স ওভার ফর্ম। মানে প্র্যাকটিক্যাল সিচুয়েশন, সাবস্টেন্স মানে হচ্ছে প্র্যাকটিক্যাল সিচুয়েশন, আর ফর্ম মানে লিগ্যাল ফর্ম, মানে আইন যেটা। তো সাবস্টেন্স ওভার ফর্ম তার মানে হচ্ছে যে লিগ্যাল ফর্মের থেকে প্র্যাকটিক্যাল সিচুয়েশনকে প্রায়োরিটি দেওয়া হবে। এই কনসেপ্টটাকে বলা হয় সাবস্টেন্স ওভার ফর্ম। বোঝা গেছে সালমা, আপনি বুঝছেন? জি স্যার। এবার জাকিরের কোশ্চেন অ্যান্সার। জি, জাকিরের অ্যান্সার হচ্ছে, জাকির বলছে যে আপনার হচ্ছে যে হোয়াট ইজ দ্য শর্ট ডিফারেন্স বিটুইন হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আর IAS 1। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হচ্ছে সবগুলো আইএফআরএস এর জন্য একটা বাউন্ডারি তৈরি করে দেয়। যেমন অ্যাসেটের সংজ্ঞা IAS 1 এও আছে, অ্যাসেট কথাটা IAS 1 এ আছে, লায়াবিলিটি ইনকাম অন্য IAS এও আছে, বাট সবগুলো IAS এর কমন সংজ্ঞা দেয়া আছে ফ্রেমওয়ার্কে। ফ্রেমওয়ার্ক একটা লিগ্যাল বাউন্ডারি দেয়া, এই বাউন্ডারির বাইরে আপনি যেতে পারবেন না, যেটা স্পেসিফিক IAS এ নাই। IAS 1 এ যা যা আছে। আচ্ছা, ওর কোশ্চেনের পরিপ্রেক্ষিতে একটা স্পেসিফিক কোশ্চেন করলাম। IAS 1 এ একটা কথা বলতেছে আর ফ্রেমওয়ার্কে একটা কথা বলতেছে, কোনটাকে আমরা নিব, কোনটার উপরে কোনটা প্রাধান্য দিব? একটু আগে যেমন বললাম যে অনেক সময় ক্ষেত্র বিশেষে স্কোপ দেয়া আছে যে লিগ্যাল ফর্মের থেকে সাবস্টেন্সকে প্রায়োরিটি দেওয়া হয়। আপনাকে আরেকটা কোশ্চেন করলাম এখন, যে স্পেসিফিক IAS 1 এ একটা কথা বলা আছে, ওই একই ধরনের কথাটা আপনার ফ্রেমওয়ার্কে বলা আছে, তাহলে কোনটাকে আপনি প্রায়োরিটি দিবেন? এবার বলেন তো। অ্যানসারটা একটু জাকির বলেন। না না না, এখানে হচ্ছে ফ্রেমওয়ার্ক তো জেনারেল কথাবার্তা, জেনারেল সব সম্পর্কে বলা, আর স্পেসিফিক IAS তৈরি করেছে ওই IAS এর জন্য। ঠিক আছে, ধরেন আপনি IAS 1 এবং IAS 16 এর ভিতর যদি কোনো কনফ্লিক্ট লাগে, এটার ব্যাখ্যা খুঁজবেন হচ্ছে IAS কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে। কিন্তু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক জেনারেল কথাবার্তা বলা, জেনারেল কথাবার্তা, হ্যাঁ। কিন্তু IAS 1 এ স্পেসিফিক বলা আছে ব্যালেন্স শিট কিরকম হবে, 5টা কম্পোনেন্ট বলা আছে। সো স্পেসিফিক যদি কয়টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করতে হবে, সেটা IAS 1 এ স্পেসিফিক বলা আছে। কিন্তু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কেও বলা আছে যে আপনার হচ্ছে প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, কিন্তু সেখানে এরকম ক্লিয়ারলি বলা নাই যে 5টা প্রেজেন্টেশন আছে, তারপরে যদি কোনো রিস্টেটমেন্ট হয় তখন কি করতে হবে, কম্পারেটিভ ফিগার কি দিতে হবে, সব বলা আছে IAS 1 এ। তার মানে IAS 1 অথবা যে কোনো স্পেসিফিক IAS এর সঙ্গে যদি ফ্রেমওয়ার্কের সাথে কখনো ডিফারেন্স হয়, তখন কিন্তু ওই আইএফআরএসটা প্রায়োরিটি পাবে। কিন্তু একাধিক আইএফআরএস এর ভিতর যদি কখনো বুঝতে অসুবিধা হয়, সেই ব্যাখ্যাটা পাবো ফ্রেমওয়ার্কে। ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা নর্মাল জেনারেল কনসেপ্ট, স্পেসিফিক কিছু না, আর স্পেসিফিক প্রত্যেকটা IAS করা হয়েছে। বোঝা গেছে জাকির আপনার কোশ্চেনটা?
আচ্ছা, এবার আপনার থার্ড কোশ্চেন ছিল যে আমরা রিস্টেটমেন্ট করলে এটা কি কম্পোনেন্ট বলতে পারি কিনা। হ্যাঁ, এটা কম্পোনেন্ট ওই অর্থে বলতে পারি যখন রিস্টেটমেন্ট হয় অথবা এরর হয়, তখন আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ভিতরে 2 কলাম না করে 3 কলাম রিস্টেটেড করি। তো এটা আসলে ওয়ান সেন্সে পার্ট অফ হয়ে যায় কম্পোনেন্ট। সো কম্পোনেন্ট না বলে আমরা বলতে পারি যে 5টার ভিতরে মডিফাই করে হচ্ছে ক্লাসিফিকেশন হইলে, এটা বলা বেটার। বুঝা গেছে জাকির? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে আজকে আমরা শেষ করব। আরো আপনাদেরকে রিকোয়েস্ট, যেটা হচ্ছে অনেক ডিসকাশন হয়েছে, আপনারা এটা আরেকবার শুনবেন এবং এটা প্রেজেন্টেশনটা পেয়ে যাবেন। আমরা নেক্সট দিনে IAS 1 শেষ করব। সো ফার থ্যাংক ইউ ফর বিং উইথ মি। খুবই ভালো লাগলো আপনাদের সাথে ডিসকাশন করে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সব ক্লিয়ার করার জন্য, বাট আসলে আপনাদের নিজেদেরও পড়তে হবে। IAS বইটা কালেক্ট করেন এবং আমার মনে হয় যে আমরা সামনের ক্লাসগুলো যখন আগাবো তখন আরো অনেক IAS পড়তে পড়তে আরো অনেক জিনিস ক্লিয়ার হবে। বাট সোফার যেটা পড়েছি, আই হোপ যে আপনারা এটা ক্লিয়ার হয়েছে। সো থ্যাংক ইউ বিং উইথ মি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ।